অমাবস্যার রাতে প্রতাপগড়ের জমিদার বাড়িতে একজন মানুষ মরেছিল, কিন্তু সে কি আদৌ মৃত? তন্ত্র সাধনায় ব্যর্থ হয়ে মহেন্দ্র নারায়ণের আত্মা ফিরে আসতে পারেনি নিজের শরীরে। আশ্রয় নিয়েছে তার 12 বছরের নাতি রাখাল চন্দ্রের দেহে। শিশুর গলা বদলে গেছে বৃদ্ধের কণ্ঠে, চোখে জমেছে অমানসিক দৃঢ়তা। সে জানে গোপন উইলের কথা, জানে এমন সব কথা যা মৃত মহেন্দ্র নারায়ণ ছাড়া কারোর জানার কথা নয়। লোকে বলে ভূত ভর করেছে। তান্ত্রিক তারানাথ জানে এ ভূত নয়, এ এক ভয়ঙ্কর তান্ত্রিক দুর্ঘটনা। অমাবস্যার রাত, জ্বলন্ত হোমাগ্নি, শরীর ছাড়ার সাধনা। এই রাতেই ঠিক হবে কে থাকবে দেহে আর কে যাবে অন্ধকারে। কি হয় শেষ পর্যন্ত জানতে হলে শুনে নিন আমাদের আজকের নিবেদন, কৌশিক সেনগুপ্তের লেখা তারানাথ ও এক পথভ্রষ্ট আত্মা। ঘোর বর্ষায় আপিস কামাই করল। ছুটি নষ্ট হলো ঠিকই, কিন্তু বাইরে বেরিয়ে ভিজে গেলে পরনের জামা কাপড় ওই একটা বই দুটি আর নেই। কাজেই ঘরে বসে থাকাই নিরাপদ বোধ করলুম। কি আশ্চর্য, বেলা 12টা নাগাদ বৃষ্টি থেমে গিয়ে আকাশ হয়ে গেল ফর্সা। প্রকৃতির মন বোঝা দায়। মেসের ঘরে বসে ভাবছিলুম, পরের দিন বড় সাহেব হেরাল্ড চিবিয়ে চিবিয়ে যেসব কথা শোনাবেন, তাতে গায়ে তেল মেখে চামড়া পুরু করে যেতে হবে। তখনই কিশোরী এসে হাজির। সে বললে, শুনেছি তারানাথ নাকি আগামী পরশু সপরিবারে কাশি রওনা দিচ্ছে। কোনো এক ভূতপূর্ব জমিদার রাখালচন্দ্র খরচাপাতি পাঠিয়েছে। লোকটা আছে ভালো, এ যেন সারা জীবনের পেনশন। বললুম, তাহলে তো তারানাথের ওখানে যেতে হয়। যদ্দূর মনে পড়ে, জমিদার রাখালচন্দ্রের গল্প সে আমাদের কখনো বলেনি। কিশোরী বললে, ঠিক বলেছিস, তাই চল। তারানাথের বাড়ি পৌঁছে দেখলুম সে আর তার মেয়ে একটা শতচ্ছিন্ন বিছানা কাতার দড়ি দিয়ে বাঁধছে। ঘরের এক পাশে পেল্লায় দুখানা তোরঙ্গ। এত লটরবহর নিয়ে সামলাতে পারবে কিনা ঘোরতর সন্দেহ আছে। আমাদের দেখতে পেয়ে একটু বিরক্ত হয়ে তারানাথ বললে, আজ আর মোটে সময় নেই হে। তীর্থে যাচ্ছি দিন কতকের জন্য। গোছ গাছ বাকি আছে। আমি বললুম, সে গোছগাছ পরে করবেন। জমিদার রাখালচন্দ্রের কাহিনী না শোনালে আমি যাত্রা পণ্ড করব আপনার। তারানাথ ফ্যাল ফ্যাল চোখে চাইলে আমার দিকে। কিশোরী হেসে বললে, একবার যখন নামটা কানে এসেছে, গল্প না শুনে নড়ছি না। কুকি, মাকে বলো তো আদা দিয়ে চা করতে। অগত্যা তারানাথ নিরুপায় হয়ে চৌকিতে বসলে। তারপর বললে, দিন দিন তোমাদের অত্যাচার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। রাখালচন্দ্রের কাহিনী বলিনি বলছো? ঠিক আছে, তাহলে শোনো। তখন আমি বয়সে যুবক, সিদ্ধি লাভ করেছি, কিন্তু পকেটের অবস্থা ভালো নয়। একটু আধটু নাম ডাক হচ্ছে। একদিন একটা পত্র পেলুম। পত্র লিখেছেন প্রতাপগড়ের ভূতপূর্ব জমিদারের নায়েব মশাই। ভারী অদ্ভুত সে পত্রের লেখাগুলো। প্রতাপগড়ের জমিদার স্বর্গীয় মহেন্দ্র নারায়ণ বেশি বয়সে তন্ত্র সাধনায় লিপ্ত হন, তবে সংসার ত্যাগী হননি। লখনৌ থেকে গুরুদেব আনিয়ে বাড়িতে বসে তন্ত্র সাধনায় দীক্ষা নিয়েছেন। শ্মশানে শবের ওপর বসে অভ্যাস করেছেন। দ্বিতল বাটির একতলায় একটা হল ঘর,
তার সাধনা কক্ষ। মহেন্দ্র নারায়ণের 3 পুত্র ও 1 কন্যা। পুত্ররা সাবালক হলেও লিখিত পড়িত ভাবে কাউকে জমিদারির দায়িত্ব বিলিবন্টন করেননি মহেন্দ্র নারায়ণ। পুত্ররা অনেকবার বলার পর তিনি বলেছিলেন, একটা বড় কাজ আছে আগামী অমাবস্যায়। সেই কাজে সফলতা লাভ করার পর শুভ দিন দেখে তিনি পুত্রদের উইল করে সম্পত্তি বাটোয়ারা করে দেবেন। আর তিনি নিজে চলে যাবেন লোকালয় ছেড়ে কোনো জনহীন অরণ্যে। জীবনের বাকি দিনগুলো তিনি অরণ্যবাসী হয়েই কাটাতে চান। বলা বাহুল্য, মহেন্দ্র নারায়ণের স্ত্রী ইহজগতে নেই। দিন 7 আগে অমাবস্যার রাতে সাধন কক্ষের দরজা বন্ধ করে সাধনায় বসেছিলেন মহেন্দ্র নারায়ণ। কড়া হুকুম ছিল তাকে কেউ যেন বিরক্ত না করে। ছেলেরা সেই মতো হল ঘরের দিকে একদিনও পা দেয়নি। কিন্তু দিন 6 যাওয়ার পর তাদের দুশ্চিন্তা হতে থাকে। শেষে আর থাকতে না পেরে অস্থির হয়ে তারা দরজা ধাক্কাধাক্কি করে। কোনো সাড়া শব্দ না পেয়ে ভয় পেয়ে তারা দরজা ভেঙে ফেললেন। ঘরে ঢুকে দেখা যায় মহেন্দ্র নারায়ণ ঘরের মেঝেতে বাঘছালের ওপর উপবিষ্ট। সামনে নিভে যাওয়া হোমাগ্নি কুণ্ড। গায়ে হাত দিয়ে মৃদু ধাক্কা দিতেই জড় পদার্থের মতো সে শরীর পড়ে যায়। বোঝাই যায় শরীরে আর প্রাণ নেই। বিলাতি ডাক্তার ডেকে আনা হয়। তিনি পরীক্ষা করে বলেন মহেন্দ্র নারায়ণ মৃত। মুহূর্তে জমিদার বাড়িতে শোকের আবহাওয়া তৈরি হলো। কিন্তু যে চলে গেছে তাকে তো আর ফেরানো যায় না। মহেন্দ্র নারায়ণের শ্রাদ্ধ শান্তির পর পুত্ররা নিজেদের মধ্যে সম্পত্তির বিলি বন্দোবস্ত করে ফেললেন। এখানে কিঞ্চিত অশান্তি হয়েছিল বটে, তবে বিচক্ষণ নায়েব মশাইয়ের হস্তক্ষেপে সে অশান্তির আগুন বেশি দূর ছড়ায়নি। পত্রের এরপরের অংশটা ছিল উল্লেখযোগ্য। নায়েব মশাইয়ের পত্রে জানতে পারি জমিদার বাড়িতে ছিলেন জমিদার কন্যা মালতী। 13 বছর বয়সে বিবাহ হয়েছিল তার। 16 বছর বয়সে এক পুত্রের জন্ম দেন তিনি। কিন্তু 18 বছর বয়সে স্বামীকে হারিয়ে বিধবা হয়ে একমাত্র পুত্রের হাত ধরে বাপের জমিদারিতে ফিরে আসেন। এই কন্যা সর্বকনিষ্ঠা। মহেন্দ্র নারায়ণ ভারী ভালোবাসতেন তার নাতিকে। নাতিও দাদুর কাজ ছাড়া হতে চাইত না। মহেন্দ্র নারায়ণ যখন মারা যান ওর নাতি রাখাল চন্দ্রের বয়স 12। মানসিকভাবে সে ছেলে প্রবলভাবে ভেঙে পড়েছিল। এত কান্নাকাটি করেছিল যে সেই রাতে তেড়ে জ্বর আসে তার। তারপর দীর্ঘ 1 সপ্তাহ ধরে চলে জমে মানুষের টানাটানি। কবিরাজ মশাইয়ের আপ্রাণ চেষ্টায় রাখাল চন্দ্র প্রাণে বেঁচে যায় ঠিকই, কিন্তু তার আচরণে এক অদ্ভুত পরিবর্তন আসে। বালকের কণ্ঠস্বর পরিবর্তিত হয় পূর্ণবয়স্ক মানুষের কণ্ঠস্বরে। জমিদার মহেন্দ্র নারায়ণ যেভাবে কথা বলতেন থেমে থেমে স্পষ্ট উচ্চারণ করে, রাখাল চন্দ্র সেইভাবে কথা কইতে শুরু করে। তার মুখে শোনা যায় অতীন্দ্রিয় জগতের জটিল ও আধ্যাত্মিক আলোচনা। মাতুলদের সে নাম ধরে সম্বোধন করতে থাকে, ঠিক যেন মহেন্দ্র নারায়ণ ফিরে এসেছেন রাখাল চন্দ্রের শরীরে। এছাড়াও খেলাধুলো ছেড়ে রাখাল চন্দ্র
তার দাদুর সাধন কক্ষে সময় কাটানো বেশি পছন্দ করে। মানা করলে বিরক্ত হয়, চেঁচামেচি করে বাড়ি মাথায় করে। মাকে সে পরোয়া করে না। সম্পত্তি বাটোয়ারা যে রাখাল চন্দ্রের পছন্দ নয়, তাও বহুবার সে বলেছে। বাড়ির লোক বুঝে পাচ্ছে না কিভাবে কি হলো। তারা আমার সাহায্য চান। বর্তমানে জমিদারি দেখাশোনা করছে মহেন্দ্র নারায়ণের জ্যেষ্ঠ পুত্র ব্রজনারায়ণ। নায়েব মশাই ব্রজনারায়ণের অনুমতি নিয়েই এই পত্র আমাকে লিখেছে। পত্রের সঙ্গে পথখরচা বাবদ কিছু টাকা মানি অর্ডার করে পাঠিয়েছিলেন নায়েব মশাই। কাজেই যেতে হলো। এবারে আর ট্রেনে নয়, নৌকায় চেপে 2 দিনের পথ। রাত কাটাবার জন্য নদীর চড়ায় নৌকো ভেড়ানো হয়েছিল। সেখানে আবার এক কাণ্ড ঘটেছিল, সে কাহিনী অন্যদিন বলবো। যাই হোক, নির্দিষ্ট দিনে হাজির হলুম জমিদার বাড়িতে। জমিদার ব্রজনারায়ণ খাতির করলেন আমার। জল খাবারের পর গোটা বাড়ি ঘুরিয়ে দেখালেন। ভূতপূর্ব জমিদার মহেন্দ্র নারায়ণের সাধন কক্ষ ঢুকে দেখলুম। প্রকাণ্ড হলঘর, মার্বেল পাথরের মেঝে, দেওয়ালে ঝোলানো প্রকাণ্ড প্রকাণ্ড অয়েল পেন্টিং। অধিকাংশ অয়েল পেন্টিং সেকালের স্বনামধন্য তান্ত্রিকদের। জমিদার মহেন্দ্র নারায়ণের সাধনা যে ছেলে খেলা ছিল না, সেটা বোঝাই যায়। রাখাল চন্দ্রের সাথেও সাক্ষাৎ হলো। সে বসেছিল কাছারিতে। আমি যখন ব্রজনারায়ণের সাথে কাছারিতে গেলুম, সে তখন গদিতে বসে এক প্রজার সাথে হুকুমের স্বরে কথা বলছিল। আমি কৌতূহলের সাথে দূরে দাঁড়িয়ে শুনছিলুম। সে বললে, 2 বছরের খাজনা বাকি রেখে তুমি আবার টাকা ধার চাইছো জগন্নাথ? এমনিতেই তোমার ভিটে মাটি আদালতের ডিক্রিতে নিলাম হয়ে যেতে চলেছে। আমি চমকে উঠলুম তার গলার স্বর শুনে। এ তো এ তো বালকের কণ্ঠস্বর নয়, যেন ষাটার্ধ কোনো পুরুষ মানুষের ভারী গলা। ভাব ভঙ্গিতেও বালক সুলভ আচরণের পরিবর্তে সংসার অভিজ্ঞ মানুষের স্পষ্ট ছোঁয়া। ব্রজনারায়ণ সামনে গিয়ে চোখ পাকিয়ে রাখালচন্দ্রকে বললেন, তোকে পাকামি করতে কে বলেছে, ডেপো ছোকরা? জমিদার আমি না তুই? রাখালচন্দ্র দমল না, তেমনি তেড়িয়া হয়ে বলল, তোমাকে জমিদারির দায়িত্ব কে দিয়েছে ব্রজ? তুমি নেশা ভাঙ করে পড়ে থাকো 12 বনিতার ঘরে। মাসের শেষে হাত খরচা পেলেই তুমি খুশি। এত বড় জমিদারি তোমার হাতে পড়লে আর কিছু অবশিষ্ট থাকবে না। ব্রজনারায়ণের চোখে যেন এক ঝলক রক্ত এসে পড়ল। তখনই কি হয়ে যেত বলতে পারি না। এক পৌর ব্যক্তি এসে দ্রুত ব্রজনারায়ণের হাত ধরে টেনে নিয়ে গেলেন এক পাশে। তারপর তার কানে কানে কি কথা বলতেই মন্ত্র পড়া সাপের মতো শান্ত হয়ে গেলেন ব্রজনারায়ণ। তিনি দ্রুত পদে প্রস্থান করলেন সেখান থেকে। আমি বুঝলুম এই পৌর ভদ্রলোকই তাহলে বিচক্ষণ নায়েব মশাই। নায়েব মশাইও আমাকে দেখতে পেয়েছিলেন। আমার কাছে এসে তিনি হাসি মুখে বললেন, এই যে ঠাকুর মশাই, চলুন আপনাকে জমিদারি ঘুরিয়ে দেখাই। আমারও অনেক কিছু জানবার ছিল। কথা বলতে বলতে আমরা কাছারির বাড়ির বাইরে বেরিয়ে এলুম। দূরে আস্তাবল, একটা প্রকাণ্ড বাদামি ঘোড়াকে স্নান করানো হচ্ছিল। সেই দিকে আঙুল দেখিয়ে নায়েব মশাই বললেন, ওই যে আমাদের আস্তাবল, 4টে ঘোড়া রয়েছে, চলুন
গাড়িতে চেপে খানিকটা ঘুরিয়ে নিয়ে আসি আপনাকে। নায়েব মশাইয়ের হুকুমে গাড়িতে ঘোড়া জোতা হলো। আমরা উঠে বসলুম গাড়িতে। পথে যেতে যেতে বলল, ওই ছেলেই বুঝি এখন জমিদারির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। নায়েব মশাই দীর্ঘশ্বাস ফেলে বললেন, আর বলেন কেন ঠাকুর মশাই? মালতীমা নিজেও ভারী লজ্জিত। সে একবার ভেবেছিল শ্বশুরের ভিটেতে ছেলেকে নিয়ে ফিরে যাবে, কিন্তু রাখাল চন্দ্র যেতে চায় না। আচ্ছা নায়েব মশাই, ভূতপূর্ব জমিদার মহেন্দ্র নারায়ণ কি চাইতেন না ব্রজনারায়ণ পরবর্তী জমিদার হন? আমার প্রশ্নের সহসা উত্তর দিলেন না নায়েব মশাই। খানিক পরে তিনি বললেন, এসব কথা অত্যন্ত ব্যক্তিগত ঠাকুর মশাই, কিন্তু আপনার শোনা খুব দরকার। শুধু খেয়াল রাখবেন 5 কান যাতে না হয়। আমি বললুম, পাঁচকান হবে না, আপনি নিঃসংকোচে বলুন। নায়েব মশাই বললেন, কর্তা যথার্থই চিনতেন তার ছেলেদের। বড় ছেলে ব্রজমোহন নেশার দাস। খুব কম বয়স থেকে তিনি নানা বিজাতীয় বস্তুর নেশার অভ্যাস করে ফেলেছিলেন। আসলে এ সংসারের গিন্নিমা অনেক কাল আগে গত হন। ছেলেদের দিকে সেভাবে দৃষ্টিপাত করেননি বড় কর্তা। মেয়ে মানুষের প্রতিও ব্রজর অসীম দুর্বলতা। বিয়ের পর বৌরানীর প্রতি তার কোনো দায়িত্ব ছিল না, এখনও নেই। তিনি বাজারের মেয়ে মানুষের ঘরে রাত কাটান। বড় ছেলে হবার সুবাদে জমিদারির দায়িত্ব নিলেও এখনো অবধি হিসাবের খাতা উল্টে দেখেননি। শুধু প্রয়োজন পড়লে কাছারিতে এসে 2 হাতে টাকা নিয়ে যান। এই তো গতকালও নিয়েছেন 200 টাকা। আমি বললুম, সোনার চাঁদ পুত্র? আগে আমি ব্রজকে বলে আপনাকে আনিয়েছি ঠাকুর মশাই। বলেছি রাখালচন্দ্রকে ভূতে পেয়েছে, এ ভূত আপনিই তাড়াতে পারবেন। বুঝলাম। ব্রজনারায়ণের অনুমতি নিয়ে পত্র লিখে আমাকে এখানে আপনি এনেছেন, তা বিচক্ষণতার পরিচয় দিয়েছেন আপনি। এবার বলুন, মহেন্দ্র নারায়ণের বাকি 2 পুত্রের ব্যাপারে, তারাও কি নেশার দাস? আজ্ঞে না, মেজ ছেলে দ্বিজনারায়ণবাবু অনেক দূরে লেখাপড়া করেছেন। তিনি আবার সাম্যবাদে বিশ্বাসী। জমিদারি প্রথা ওর 2 চক্ষের বিষ। দুস্থ প্রজাদের দুঃখে তিনি নিজেকে ঠিক রাখতে পারেন না। জমিদারির দায়িত্ব পেলে সম্ভবত একদিনেই সব বিলিয়ে দিতেন। আমি হেসে বললুম, তা বারবণিতার ঘরে টাকা যাওয়ার চাইতে দুস্থ প্রজাদের ঘরে টাকা যাওয়া ভালো। আর কনিষ্ঠ পুত্র? নায়েব মশাই বললেন, যোগনারায়ণ শখের যাত্রাপালা করেন। এসব সাংসারিক কাজে তার মন নেই। এই তো দিন 2 হলো দলবল নিয়ে তিনি গিয়েছেন গোলাপগঞ্জে, বৃন্দাবনে শ্রীকৃষ্ণ পালা করতে। আমি বুঝলুম কেন মহেন্দ্র নারায়ণ উইল করতে ইতস্তত করছিলেন। 3 পুত্রের কারোর ওপরেই তিনি ভরসা করতে পারেননি। তবে মৃত্যুর আগে ওনার শেষ কথা ছিল, সাধনা সফল হলে তিনি বিলি বন্দোবস্ত করবেন। গাড়ি ঘুরে বাড়ির দিকে চলল। পথে আর কথা হলো না। দ্বিপ্রাহরিক আহার সেরে নিজের ঘরে বিশ্রাম নিল। নায়েব মশাইকে বলা ছিল আমি আড়ালে থেকে রাখাল চন্দ্রের দিকে দৃষ্টি রাখতে চাই। সামনাসামনি গেলে কাজ পণ্ড হতে পারে। এই বাড়ির সব কিছুই অদ্ভুত, কেউ কারোর খবর রাখে না। এসে অবধি বাকি 2 জমিদার পুত্রের সাথে সাক্ষাৎ হয়নি। কাছারির সেই ঘটনার পর ব্রজনারায়ণকে সারাদিনের জন্য আর দেখিনি। সন্ধ্যার একটু পরে এক চাকর এসে খবর দিল, ঠাকুর মশাই, নায়েব মশাই বলে পাঠালেন
রাখালচন্দ্র এইমাত্র বড়কর্তার সাধন কক্ষের দিকে গেলেন। খবরটা পেয়ে আমিও চট করে বেরিয়ে এলু ঘর থেকে। ওদিকটা জমিদার মহল, একতলায় টানা বারান্দা, তারই একপাশে সাধন কক্ষ। উঠান পেরিয়ে সাধন কক্ষের সামনে গিয়ে দেখলুম দরজা ভেতর থেকে বন্ধ। রাখালচন্দ্র ঘরে ঢুকে দৌড় দিয়েছে। কেন? এ বয়সের বালকেরা এই সময় পুঁথি পড়ে। রাখালচন্দ্র কি তবে লেখাপড়া শেখে না, নাকি দাদা মশাইয়ের আকস্মিক মৃত্যুতে সে এতটাই শোকাহত যে সে কি করছে তা সে নিজেও জানে না? কি ভেবে খিড়কি দিয়ে বেরিয়ে চললুম বাড়ির পেছন ভাগে। একটা গোবাক্ষের আধখানা খোলা ছিল, ভেতর থেকে আলো ভেসে আসছে। অন্ধকারে নিজেকে লুকিয়ে চোখ রাখলুম ঘরের ভেতর। চমকে উঠে দেখলুম সাধন কক্ষের হোমাগ্নি প্রজ্বলিত। তারই সামনে আসন পেতে বসে রাখালচন্দ্র। আমার দিকে পিছন ফিরে সে বসেছিল, তাই আমার উপস্থিতি সে টের পেল না। আর কিছু দেখার ছিল না, সরে এলুম ওখান থেকে। রাতে খেতে বসার সময় নায়েব মশাই এলেন। সপ্রসন্ন আমার দিকে চাইতে আমি বললুম, একবার রাখালচন্দ্রের মায়ের সঙ্গে কথা বলতে চাই। তিনি কি অন্তঃপুরবাসিনী? বাইরের পুরুষের সামনে কথা বলতে কি তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন? নায়েব মশাই বললেন, কথা বলতে চান, অসুবিধা নেই, আমি ব্যবস্থা করে দিচ্ছি। খাওয়া শেষ করে নায়েব মশাইয়ের সাথে অন্দর মহলে গেলুম। বারান্দায় একটা কেদারায় আমাকে বসিয়ে নায়েব মশাই ভেতরে খবর পাঠালেন। কিছুক্ষণের মধ্যেই একজন বিধবা স্ত্রীলোক এসে আমার পা টিপ করে প্রণাম করলেন। তেলের আলোয় যতটুকু নজরে এলো, ভদ্র মহিলার চোয়ালের হাড় শক্ত, অর্থাৎ দৃঢ়চেতা মহিলা। নায়েব মশাই পরিচয় করিয়ে দিয়ে বললেন, এ হলো রাখালচন্দ্রের মাতা, আপনি যা জানতে চান জেনে নিতে পারেন। আমি ভনিতা না করেই বললুম, রাখালচন্দ্রের এই আকস্মিক পরিবর্তনে আপনার মনের অবস্থা কেমন, তাই জানতে এলুম। তিনি বললেন, প্রথমে ভয় পেয়েছিলাম ঠাকুরমশাই, কিন্তু পরে ভেবে দেখলুম আমার বাবা মৃত্যুর পর তার শেষ ইচ্ছে জানান দিচ্ছেন আমার পুত্রের মুখ দিয়ে। হয়তো এ বাড়িতে যে অন্যায় হচ্ছে এর প্রতিকার না হওয়া অবধি এমনই চলতে থাকবে। আমি জানি আপনি কেন এসেছেন এ বাড়িতে, আমার বাবার অতৃপ্ত ও অসন্তুষ্ট আত্মাকে মুক্তি দিতে। কিন্তু ঠাকুরমশাই, ভেবে দেখেছেন কি, কোনো সুরাহা না করেই তিনি যদি পরলোকে চলে যান, আমার ছেলেটার কি হবে? আমি জিজ্ঞেস করলুম, আচ্ছা, আমার এখানে আসাতে কি আপনি অসন্তুষ্ট হচ্ছেন না? তিনি বললেন, আমার সন্তুষ্টি অসন্তুষ্টিতে কি আসে যায়? বর্দার মতি ভালো নয়, রোজ যেভাবে জমিদারির আয় নষ্ট করছে সে, এ বছরের মধ্যে যে জমিদারি লাটে উঠবে তাতে কোনো সন্দেহ নেই। রাখালচন্দ্রের পিতার জমিদারিতে কি ওর কোনো অধিকার নেই? এইবার কথা বললেন নায়েব মশাই। বললেন, আগে মালতী মায়ের বিবাহ জমিদার পুত্রের সাথে হয়নি ঠাকুরমশাই, হয়েছিল এক দরিদ্র পণ্ডিতের ছেলের সাথে। এ কথা শুনে আমার চোখে মুখে যে বিস্ময় ফুটে উঠল, তার নায়েব মশাই ও জমিদার কন্যা মালতী কারোরই দৃষ্টি এড়াল না।
আমি আর কোনো প্রশ্ন না করে উঠে এলুম। আমাকে ঘরে পৌঁছে দিয়ে নায়েব মশাই গলা নামিয়ে বললেন, কর্তামশাই তখন লখনৌয়ের গুরুদেবের কাছে দীক্ষা নিয়ে শ্মশানে সব সাধনা করছেন। সামান্য শক্তি আয়ত্ত করেছিলেন, মন ভরেনি। ছটফট করতেন আরও বড় সাধনায় সিদ্ধি লাভ করার জন্য। খবর পেলেন পণ্ডিতের কাছে কিছু দুষ্প্রাপ্য পুঁথি আছে, যাতে তন্ত্র সাধনার গোপন রহস্য লেখা আছে। তিনি ছুটে গেলেন পণ্ডিতের কাছে। পণ্ডিত রাজি হলেন না, বললেন, না না, এ পুঁথি আমি আপনাকে দিতে পারবো না। এ পুঁথি বড় সর্বনেশে। এক চুল ভুল হলে প্রলয় নেমে আসবে পৃথিবীতে। কর্তামশাই নাছোড় বান্দা। তিনি টাকার টোপ দিলেন, লেঠেল দিয়ে ঘর জ্বালিয়ে দেবার ভয় দেখালেন, কিন্তু তাতেও পণ্ডিতকে টলানো গেল না। শেষে কর্তামশাই খবর পেলেন পণ্ডিতের একমাত্র ছেলে বিবাহযোগ্য। ব্যাস, তিনি এক চাল চাললেন, নিজের কন্যার সাথে বিবাহের সম্বন্ধের কথা পারলেন। পণ্ডিত হাতে চাঁদ পেল। রফা হলো পুঁথিগুলোর বিনিময়ে নিজের কন্যার সাথে পণ্ডিতের ছেলের বিবাহ দেবেন কর্তামশাই। তা সেবার মালতী মায়ের বিবাহে ভারী ধুমধাম হয়েছিল। আচ্ছা, আমি এবার চলি ঠাকুরমশাই। নায়েব মশাই বিদায় নিতে ভারাক্রান্ত মনে দরজা বন্ধ করে বিছানায় গা হেলালাম। পিতার সম্পত্তির ওপর হিন্দু বিবাহিত মেয়েদের কোনো অধিকারের কথা আইনে নেই, কিন্তু ব্রজনারায়ণ যা করছে তাতে এরা পথে বসবে, এতে কোনো সন্দেহ নেই। দরজায় হঠাৎ টোকা শুনে অবাক হয়ে উঠে বসলুম বিছানায়। এত রাতে আবার কে এলো? দরজা খুলে দেখি এক গলা ঘোমটা দিয়ে এক দাসী দাঁড়িয়ে, তার হাতে জ্বলন্ত মৃত প্রদীপ। আমাকে ফিস ফিস করে বললে, ঠাকুরমশাই, কর্তামা পাঠালেন আমাকে আপনার কাছে। দিনের বেলা তো কথা হবার জো নেই, তাই রাতেই আপনাকে ডেকে নিয়ে যেতে বললেন। আমি অবাক হয়ে বললুম, কোথায় যেতে হবে? দাসীটি একটু অতিরিক্ত কথা বলে। সে বললে, তা এত রাতে কি আর আপনাকে অন্দরমহলে নিয়ে যাব ঠাকুরমশাই? গিন্নিমা খিড়কির পুকুরের ধারে অপেক্ষা করছেন, আপনি আসুন। উঠোন পেরিয়ে খিড়কির দৌড় খুলে দাসী আমাকে বাগান পথে নিয়ে চলল। খানিক দূরে খিড়কির পুকুর। অন্ধকারে কালো জল টলটল করছে। সেই গাছতলায় আলো হাতে দাঁড়িয়েছিলেন এক গলা ঘোমটা দেওয়া এক সধবা নারী। প্রদীপের আলোয় দেখলুম তার গায়ে ঝলমল করছে স্বর্ণ অলংকার। আমাকে সেখানে পৌঁছে দিয়ে দাসী একটু তফাতে চলে গেল। নারীটি আমাকে প্রণাম করে বললেন, সন্ধেবেলা আপনি অন্দরে নায়েব মশাইয়ের সাথে গিয়েছিলেন, আমি ওপর থেকে দেখেছি ঠাকুর মশাই, কিন্তু তখন কথা কইবার সুযোগ ছিল না। আমি বললুম, তুমি বুঝি ব্রজনারায়ণের? আগে হ্যাঁ, আমি তার সহধর্মিণী, কিন্তু অগ্নি সাক্ষী রেখে বিবাহ হয়েছে আমার তার সাথে, কিন্তু কোনো সম্পর্ক তৈরি হয়নি। আমি বললুম, ব্রজনারায়ণের কথা আমি নায়েব মশাইয়ের মুখে শুনেছি মা, কিন্তু সে কথা কইবার জন্য নিশ্চয় তুমি আমাকে এখানে ডেকে আনোনি। বেশ খানিকক্ষণ চুপ করে থেকে তারপর বললেন, আগে না ঠাকুর মশাই। এই বলে তিনি সহসাই উতলা হয়ে বলে উঠলেন, আপনি রাখাল চন্দ্রকে রক্ষে করুন ঠাকুর মশাই, এই জমিদারি রক্ষে করুন। একমাত্র রাখালই জানে তার পিতামহের শেষ উইলের কথা। আমাকে আমার শ্বশুর মশাই বলে গিয়েছিলেন, এই জমিদারি ভার কাকে কতটা দেব তা রাখালের কাছে গচ্ছিত রাখলাম।
কিন্তু রাখালের কাছে তিনি কিভাবে গচ্ছিত রেখেছিলেন তার জানবার উপায় নেই। রাখালের এখন আর প্রকৃতস্থই নয়, অথচ সেই সত্যিটা সামনে না এলে ওদের মা ছেলের প্রতি বড় অবিচার হবে। বাবা ভারী অবিচার করেছিলেন মালতীর ওপরে, সে কথা আজ এতদিন পরে আলোচনা করে লাভ নেই। আমি চিন্তিত স্বরে বললুম, হুম, নতুন কথা শুনলুম মা তোমার মুখে। বেশ, আমি ভেবে দেখি কতদূর কি করতে পারি। তুমি নিশ্চিন্তে থাকো। ঘরে ফিরে সারা রাত ঘুমোতে পারলুম না। বড় বিচিত্র এ ঘটনা প্রবাহ। মহেন্দ্র নারায়ণ যদি মৌখিক নির্দেশ দিয়ে থাকেন রাখাল চন্দ্রকে, তাহলে আইনত তা সিদ্ধ নয়। রাখাল চন্দ্র নেহাতি নাবালক, কিন্তু যদি লিখিত দলিল থাকে তাহলে তার প্রাণ সংশয় হতে পারে। ভোরের দিকে মাথায় একটা উপায় এলো। মনটা প্রশান্তিতে ভরে গেল। সকালে উঠে শুনলুম আবার অশান্তি শুরু হয়েছে। মহেন্দ্র নারায়ণের মেজ পুত্র আর ছোট পুত্রের কলহ মুখের কণ্ঠস্বর শুনতে পেলুম। শুনলাম গোলাপগঞ্জ থেকে ছোট পুত্র আজ ভোরেই এসে পৌঁছেছেন। মেজ পুত্র দ্বিজনারায়ণ বলেছিলেন, সুবর্ণরেখা নদীর বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে চাষের জমি ডুবে গিয়েছে। প্রজাদের দুর্দশায় দিন কাটছে। সেরেস্তায় টাকা চাইতে গেলাম, সরকার মশাই বললেন টাকা দেবার হুকুম নেই। এদিকে দাদা প্রতিদিন 2 হাতে টাকা তুলে ফুর্তি করছেন। ছোট ছেলে যোগনারায়ণ বললেন, তোমার তো তাও পরের জন্য টাকা দরকার দাদা, কিন্তু আমি গিয়েছিলাম আমার জন্য টাকা চাইতে। কাল আমাকে দুবরাজপুর রওনা হতে হবে, নতুন পালা হবে, কিন্তু বলা হলো টাকা নেই। দ্বিজনারায়ণ বললেন, পরের জন্য মানে? এই জমিদারি স্তম্ভ তো আসলে প্রজারাই। প্রজারা বেঁচে না থাকলে খাজনা দেবে কে? আর দাদার ফুর্তির টাকা আর তোমার শখের টাকাই বা আসবে কোত্থেকে? ইতিমধ্যেই বাইরে বেরিয়ে এসেছিল রাখাল চন্দ্র। রুদ্রমূর্তি ধারণ করে বললে, বাড়ির মধ্যে কুকুর শিয়ালের মতো ঝগড়া করলে দূর করে দেব। রাখাল চন্দ্রের গলায় ব্রজ কাঠিন্যতা। 2 ভাই চমকে উঠলেন। রাখাল চন্দ্র বললেন, দেখো, আমি কাউকেই বঞ্চিত করিনি, এ কথা ঠিক। এ জমিদারির সত্ত্ব শুধু ব্রজর নয়, তোমাদেরও সমান অধিকার আছে। উইল আমি করে রেখেছি, তাতে 2 সাক্ষীর স্বাক্ষর রয়েছে। শুধু আমি মনে করতে পারছি নে কোথায় কার কাছে আমি সে উইল রেখেছি। আমাকে একটু সময় দাও। নায়েব মশাই এখনো বাড়ি থেকে আসেননি। বেগতিক দেখে আমি এগিয়ে গেলুম। বললুম, আপনারা ঘরে বিশ্রাম নিন। আশা করি রাখাল চন্দ্রের বর্তমান মানসিক পরিস্থিতির সম্পর্কে আপনারা অবগত আছেন। দ্বিজনারায়ণ ও যোগনারায়ণ আমাকে পূর্বে না দেখলেও হয়তো আমার ব্যাপারে বাড়ির কারোর কাছে শুনে থাকবেন। যোগনারায়ণ বললেন, আপনি এসেছেন তাই না? দেখুন যদি কিছু করা যায়। আমি বললুম, আজ অমাবস্যা, ভালো দিন আছে। আজ রাতেই আমি সমস্যা দূর করার চেষ্টা করব। এমনকি সেরকম উইল যদি সত্যি কিছু থেকে থাকে তা উদ্ধার করার ব্যবস্থা করব। 2 ভাই আর কিছু বললেন না। শুধু যাওয়ার আগে যোগনারায়ণ বললেন, বেশ, তাই করুন। ওরা চলে যেতেই রাখাল চন্দ্রের দিকে চোখ পড়তে আমি দেখলুম সে এক দৃষ্টে আমার দিকে চেয়ে আছে। তার দৃষ্টিতে বক্রতা,
মুখে ব্যঙ্গর হাসি। সে বলল, কপালে ত্রিপুণ্ড, যোগী তান্ত্রিক দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু বিদ্যে কত দূর? আমি বললুম, আগে কিছু বিদ্যা আয়ত্ত করেছি। বটে? আচ্ছা, আমার প্রশ্নের উত্তর দে, দেখি তুই কোন পথের সাধক, ডাকিনী, যোগিনী, নাকি ভৈরবী পথ? আগে ভৈরবী হলো শান্তির পথ, কিন্তু সেখানে পৌঁছানোর আগে ডাকিনী যোগিনী বিদ্যা আয়ত্ত করতে হয়। এবার বল তো, পঞ্চমকার সাধনা কি? তন্ত্রশাস্ত্রের এক গুপ্ত ও প্রতীকময় সাধনা পদ্ধতি, যেখানে 5টি ব্যবহার করে ইন্দ্রিয় জয় ও চেতনার উত্থান সাধিত হয়। আরে বাস! আচ্ছা, এবার বলতো, যদি তুই আগুনে বসে তন্ত্রপাঠ করিস আর আমি জলে বসে তার উত্তর দিই, তবে তোর জয় না আমার? তোমার। শ্মশানে আগুন জ্বলে একবার, নদীতে নাম হয় বারবার, গর্জন আগুনের আর শান্তি জলে, কিন্তু শেষ শ্মশান যে নদীতেই ভেসে যায়। রাখাল চন্দ্র হাততালি দিয়ে উঠল। দেখলুম তার চোখে প্রতিদ্বন্দ্বিতার যে ভাব ছিল তা স্থিমিত হয়ে গিয়েছে। সে বললে, আমার কাছে কিছু দুষ্প্রাপ্য পুস্তক আছে, আশা করি তুই সেই পুস্তকের সন্ধান পাসনি। আয়, তোকে আমি সেই পুস্তকের সন্ধান দেব। তারপর তোতে আমাতে মিলে আমরা ঘুরে আসবো অনন্তলোক থেকে। আমি ভয়ের ভঙ্গিতে বললুম, কাজ নেই, এই সামান্য শিক্ষায় এত ঝুঁকি নিতে চাইনি। হয়তো যেতে পারবো, কিন্তু ফেরা ভারী কঠিন। রাখাল চন্দ্র বললে, সে তো কঠিনই, কিন্তু তুই একা হলে কঠিন, সঙ্গে আমি থাকবো যে। পুস্তকে নিশ্চিতে ফিরে আসার কৌশল লেখা আছে, তারপরেও তুই পথ হারালে আমি তোকে পথ দেখাবো, আর আমি পথ হারালে তুই আমাকে পথ দেখাবি। বল, রাজি? রাজি। বেশ, আজ অমাবস্যা, আজ আসিস রাত দ্বীপ প্রহরে আমার সাধন কক্ষে। কিরে, ভয় পাবি না তো? আজ্ঞে না। বেশ, তাহলে আসিস, আমি জেনে নেব কোথায় রেখেছি সেই পুস্তক। কিছুতেই মনে পড়ছে না জানিস, উইলের কথাও কিছু মনে নেই। যার কাছে রাখতে দিয়েছিলাম তাকে ডেকে সাড়া পাচ্ছি না। আজ একটা এসপার ওসপার করতেই হবে। আমি মনে মনে বললুম, সে তো করতেই হবে, নইলে রাখাল চন্দ্রকে বাঁচাবো কি করে। সে রাতে নির্দিষ্ট সময় হাজির হলুম সাধন কক্ষে। সারা বাড়ি ঘুমে আচ্ছন্ন। গাছের ওপর কাল পেঁচারাও বোধ করি নিজেদের কোটরে ঢুকে বসে আছে কিসের ভয়। আমাকে ঘরের ভেতরে ঢুকিয়ে দৌড় বন্ধ করে দিল রাখাল চন্দ্র। হোমাগ্নি প্রজ্বলিত করে তার দুই পাশে আমরা বসলুম। চোখ বুজে খানিক ধ্যান করার পর সে বললে, মহেন্দ্র খান উপস্থিত, এবার শরীর ত্যাগ করার পালা। মন্ত্র জানিস তো? বললুম, আগে জানি। নে, শুরু কর, জপে যেন নিষ্ঠা থাকে। রাখাল চন্দ্র মেঘমন্দ্র স্বরে মন্ত্র উচ্চারণ শুরু করলে। আমি ঠোঁট নাড়িয়ে বিড়বিড় শুরু করলুম। শরীর ত্যাগের ইচ্ছে আমার নেই, তবে অপেক্ষা করতে হবে কখন মহেন্দ্র নারায়ণ
এই বালকের শরীর ত্যাগ করেন। ঘন্টা খানেক কেটে গেল, যেন মনে হচ্ছিল এক যুগ। সহসাই ঘরে নিস্তব্ধতা বিরাজ করতে লাগলো। চেয়ে দেখল রাখাল চন্দ্রের চোখ উল্টে গিয়েছে, ঠোঁট দুটো স্থির। আমি ওকে ছুঁয়ে দেখলুম, শরীর পাথরের মতো ঠান্ডা। এই সুযোগ চট করে উঠে পড়লুম। তারপর রাখাল চন্দ্রের শরীরটা পাঁজা কলা করে তুলে ঘরের বাইরে এসে গলা তুলে বললুম, নায়েব মশাই, নায়েব মশাই, নায়েব মশাই। নায়েব মশাই প্রস্তুত ছিলেন, সঙ্গে এনেছিলেন বিলেতি ডাক্তারকে। সবাই মিলে ধরাধরি করে রাখাল চন্দ্রকে নিয়ে যাওয়া হলো অন্য একটা কক্ষে। ডাক্তার বললেন, এ ঘরে আমি আর রোগী থাকব। আমার নার্স মিস মার্গারেটকে এ ঘরে পাঠিয়ে দিন, আর আপনারা বাইরে অপেক্ষা করুন। একটু পরে স্কার্ট পরিহিত মেম নার্স স্যালাইনের বোতল, ইঞ্জেকশনের সিরিঞ্জ নিয়ে প্রবেশ করলেন ঘরের ভেতর। তারপর দৌড় বন্ধ হয়ে গেল। সে রাতে আমি আর নায়েব মশাই বাইরে সারা রাত অপেক্ষা করেছিলুম। ভোরের দিকে ডাক্তার বেরিয়ে এলেন, রুমালে কপালের ঘাম মুছে বললেন, থ্যাংক গড, এই যাত্রায় বিপদ কেটে গিয়েছে। মার্গারেট থাকছেন, আমি আবার ওবেলা এসে দেখে যাব। ছেলেটিকে কেউ যেন বিরক্ত না করে। দিন দুয়েক পরে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে রাখাল চন্দ্র। এই দুদিন মালতীর অবস্থা বলে বোঝানোর নয়। একমাত্র সন্তানের জন্য মায়ের আকুলতা কত গভীর হতে পারে তার দৃষ্টান্ত পেয়েছিলুম। সুস্থ হওয়ার পর রাখাল চন্দ্র যেদিন হেঁটে চলে বেড়াবার অনুমতি পেল, সে নিজের ঘরে গিয়ে কুলুঙ্গির ভেতর থেকে বার করে আনলে বহু পুরনো আর পোকায় কাটা দুটো পুঁথি আর একটা হাতে লেখা উইল। সকলের সামনে সে উইল পড়া হলো। মহেন্দ্র নারায়ণের শেষ ইচ্ছে অনুযায়ী প্রতাপগড়ের জমিদারির সম্পূর্ণ অধিকার বর্তাবে রাখাল চন্দ্রের উপর। যতদিন না সে সাবালক হচ্ছে, স্টেটের দায়িত্ব থাকবে নায়েব মশাইয়ের হাতে। আর 3 পুত্র ব্রজনারায়ণ, দ্বিজনারায়ণ ও যোগনারায়ণ প্রতি মাসে স্টেট থেকে মোটা হাত খরচা পাবেন। অতিরিক্ত হিসাবে স্টেটের পশ্চিমের জঙ্গল পাবেন ব্রজনারায়ণ, উত্তরের সুবর্ণ রেখা নদীর ধারে 2 গ্রাম পাবেন দ্বিজনারায়ণ, আর একটা বসত বাড়ি পাবেন যোগনারায়ণ। বলা বাহুল্য, উইলের ওপর কোনো ছেলেই সন্তুষ্ট হলেন না। মালতী তার বাপের মাথা খেয়েছিল, এই কথাই বললেন তারা। কিন্তু তখন আর কিছুই করার নেই। আমাকে ঘাটে নৌকায় তুলে দিতে এসেছিলেন নায়েব মশাই। বললেন, কি করে করলেন ঠাকুর মশাই? আমি বললুম, সে রাতে শরীর ছেড়ে বেরিয়ে অনন্ত লোক থেকে ঘুরে এসে নিজের শরীরে আর প্রবেশ করতে পারেননি কর্তামশাই। এ সাধনা বড়ই দুরূহ। এক চুল ভুল হলেই সর্বনাশ। উপায় না দেখে তিনি তার প্রিয় পাত্র রাখাল চন্দ্রের শরীরে আশ্রয় নেন। কিন্তু বিধাতা পুরুষ আমাদের এই দেহ খাঁচাটি তৈরি করেছেন একটাই অহং, অর্থাৎ আমিকে রাখার জন্য। মহেন্দ্র নারায়ণের আত্মার উপস্থিতিতে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয় রাখাল চন্দ্রের আত্মার।
সে না পারে শরীর ছেড়ে বেরোতে, না পারে নিজেকে প্রকাশ করতে। ওদিকে বাড়ির লোক ধরে নেয় দাদুর ভূত ভর করেছে রাখালচন্দ্রের শরীরে। কিন্তু ভূত কেন বলবো, মহেন্দ্র নারায়ণের শরীরে তো পচন ধরেনি। তিনি তো সমাধিতে ছিলেন, কেবল রাস্তা হারিয়ে শরীরে প্রবেশ করতে পারেননি। ব্রিটিশ সরকার ওসব বোঝে না। ডাক্তার যখন বলেছেন তিনি মৃত, সৎকার করতেই হতো। নায়েব মশাই আহত স্বরে বললেন, আহা, শুনে বড়ই আক্ষেপ হচ্ছে ঠাকুর মশাই। কর্তার শরীরটা থাকলে আপনি নিশ্চয় পারতেন তার আত্মাকে শরীরে প্রবেশ করাতে। আমি বললুম, এ প্রকৃতি বড় নিষ্ঠুর, সম্ভাবনার ধার ধারে না। কি হলে কি হতো ভেবে লাভ নেই, বরং বড় কর্তা বৈকুণ্ঠ প্রাপ্তি লাভ করেছেন, এটাই সুখের কথা। তারানাথ গল্প শেষ করে চোখ পাকিয়ে বললে, দূর হয়ে যাও এখন সব, মেলা কাজ পড়ে রয়েছে। আজ আপনারা শুনলেন কৌশিক সেনগুপ্তের লেখা তারানাথ ও পদভ্রষ্ট আত্মা। গল্পের সূত্রধার আমি মৌমিতা। বিভূতির চরিত্রে সনক, কিশোরীর চরিত্রে অচ্যুতা, তারানাথ ও রাখাল চন্দ্রের চরিত্রে সম্রাট মুখার্জি, নায়েব মশাইয়ের চরিত্রে অতনু, চাকর ও পণ্ডিত মশাইয়ের চরিত্রে সুমেন্দু, রাখাল চন্দ্রের মা মালতীর চরিত্রে আমি মৌমিতা, ব্রজনারায়ণের চরিত্রে রাহুল চৌধুরী, দ্বিজনারায়ণের চরিত্রে সুমন, যোগনারায়ণের চরিত্রে অমিত, ব্রজনারায়ণের স্ত্রীর চরিত্রে উর্মিতা, দাসীর চরিত্রে স্বর্ণিকা, বিলিতির ডাক্তারের চরিত্রে রাজশ্রী। পোস্টার ডিজাইন রঞ্জন, স্ক্রিপ্টিং, ইন্ট্রো আউট্রো রাইটিং, এডিটিং ও সমগ্র পরিচালনায় রাই। কেমন ছিল আজকের এক্সপিরিয়েন্স জানাবেন কমেন্টে। বৃহস্পতিবার গল্প বৈঠকে তারানাথের কণ্ঠে গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন নিশির তারানাথকে। ভালো থাকবেন সকলে। আবার বৈঠক বসবে পরের বৃহস্পতিবার।